পাহাড়ের ঢালে জঙ্গলে একটি বাচ্চা মেয়ের মৃতদেহ পাওয়া যায়। পোস্টমর্টেম করে জানা যায় বাচ্চাটিকে ধর্ষণ করা হয়েছিল খুন করার পূর্বে। মুভির নাম পাত্তাম ভালাবু। মুভিটি 2022 সালে মালায়াম ভাষায় মুক্তি পায়। মুভিটির আইএমডি রেটিং 6.2 আউট অফ 10। মুভিটি এতটাই ইমোশনাল যে প্রতিটি পিতার চোখে জল আসতে বাধ্য। মুভিটি এক্সপ্লেন করার আগে আপনাদের জানিয়ে দিই, আমি আপনাদের নতুন বন্ধু, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এবার চলুন এক্সপ্লেইন শুরু করি। মুভিটির প্রথমে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য জঙ্গলের ভেতর ছুটোছুটি করছে। তারা কাউকে ধরার চেষ্টা করছে। একে তো দুর্গম জঙ্গল, তার উপর প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এখান থেকে সিন শিফট হয়ে কয়েক ঘন্টা আগে নিয়ে যাওয়া হয়। কোয়ার্টারের মধ্যে এসআই সেতুবান অফিসে যাওয়ার পূর্বে নিজের নাস্তা তৈরি করছে। নাস্তা তৈরি করে টেবিলে বসে নিজের বাড়িতে ফোন করে। ফোন তুলে তার ছোট ভাই। সেতুবান বলে, তুই এসে পড়েছিস? ছোট ভাই উত্তর করে, আমি তো গত রাতেই ফিরে এসেছি। সেতুবানের মা আসলে সেতুবান বলে, আমি রাতে চলে আসব। তোমরা হাসপাতালে কখন যাবে? এখানে আমরা জানতে পারি সেতুবানের স্ত্রী প্রেগনেন্ট আর আজ রাতেই তাদের বাচ্চা হওয়ার কথা। সেতুবানের মা বলে, তুই থাকলে ভালো হতো। সেতুবান বলে, পুলিশ ডিপার্টমেন্ট পরিবার বোঝে না মা। সেতুবান তার মাকে টাকা পয়সা নিয়ে সময় মতো হাসপাতালে গিয়ে ফোন করতে বলে। তারপর নাস্তা করে রেডি হয়ে থানার উদ্দেশ্যে বের হয়। তখন কনস্টেবলকে বলে, আমাদের পুরনো জিপটি কি ব্যবহার করা হয় না? কনস্টেবল বলে, ডিপার্টমেন্ট আপনাকে নতুন জিপ দিয়েছে, পুরনো জিপ কেন ব্যবহার করবেন স্যার? আর এমনিতেও এটি অকশনে বিক্রি করে দেওয়া হবে। থানায় যাওয়ার পথে সেতুবান একটি বাচ্চাদের জামা কাপড়ের দোকানে যায়। সেলসম্যানের কাছে বাচ্চাদের জামা কাপড় চায়। সেলসম্যান বলে, ছেলে না মেয়ে স্যার? সেতুবান বলে, দুটোই দিন, কাল ডেলিভারি, আমি এখনো জানি না আমার ছেলে হবে না মেয়ে হবে। কাপড় নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছে যায়। একটি ছেলে ও একটি মেয়ে ভালোবেসে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়েছিল। তাদেরকে খুঁজে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারকেও পুলিশ স্টেশনে আসতে বলা হয়েছে। ছেলেটি বিয়ের উপযুক্ত হলেও মেয়েটি এখনো নাবালিকা। মেয়ের বাবা মামলা করেছিল। ছেলের বাবা চাইছিল মামলাটি মিটিয়ে নিতে, কিন্তু মেয়ের পরিবার বিয়ে দিবে না। আর এদিকে ছেলে মেয়ে দুজনে বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ। এমন পরিস্থিতিতে সেতুবান মেয়েটিকে বলে, তুমি বাড়ি যাও, লেখাপড়া শেষ করো। তোমার বিয়ের উপযুক্ত বয়স হলে তখন তুমি না হয় সিদ্ধান্ত নিও, তখন তোমাকে কেউ বাধা দেবে না। কিন্তু এখন তোমার পরিবারের কথা শুনতে হবে। কিন্তু মেয়ে নারাজ, বিয়ে সে করবেই। এসব কথা শুনে মেয়ের মা বলে, কেন রে, তুই কি মুখ কালা করেছিস? তুই কি প্রেগনেন্ট? সেতুবান বলে, তুমি বাড়ি যাও, কেউ তোমাকে আঘাত করবে না। মেয়ের মা বলে ওঠে, আঘাত করবো না মানে? আগে বাড়ি চল, আমি তো আজ তোকে মেরেই ফেলবো। এমন পরিস্থিতিতে সেতুবান একটু বিব্রত হয়ে যায় এবং কনস্টেবলকে বলে, ছেলে মেয়ে দুজনকে কোর্টে নিয়ে যাও। সেতুবানের স্ত্রীর ডেলিভারি, তাই সে ছুটিতে যাবে। তাই সে সিআই এর অফিসে ছুটি পাস করাতে যায়। সিআই জিজ্ঞেস করে, কতদিনের ছুটি লাগবে? সেতুবান বলে, 15 দিনের ছুটি লাগবে স্যার। আপনি তো জানেন ইতিপূর্বে আমাদের 2বার বাচ্চা নষ্ট হয়েছে। অনেক দিন পর আবার ক্ষুধা মুখ তুলে চেয়েছেন, না জানি এবার কি হয়। সিআই বলে, তুমি কোনো চিন্তা করো না, আমার মন বলছে এবার তুমি অবশ্যই বাবা হবে। আর হ্যাঁ, আমাকে কিন্তু অবশ্যই ট্রিট দিতে হবে। সেতুবান চলে যাচ্ছে এমন সময় একটি কনস্টেবল একটি ফাইল নিয়ে সিআই এর কক্ষে আসে। সিআই ফাইল দেখে জানতে চায় এর বর্তমান অবস্থান কোথায়। কনস্টেবল জানায়, কলিমালা নামক এক স্থানে। সিআই জিজ্ঞেস করে, সেতুবান, এখন তোমার পরিকল্পনা কি? সেতুবান বলে, কিছু না স্যার, রাতে বাড়ি যাব। সিআই তখন তাকে ছুটিতে যাওয়ার আগে একটি কাজ করে দিতে বলে। সুলেমান নামে একটি আসামির পেরালে মুক্তি পেয়েছিল। 2 দিন আগে তার পেরালের শেষ তারিখ গেছে, কিন্তু সে এখনো আসেনি। তাই সেতুবানকে একটি পুলিশ টিম নিয়ে সুলেমানকে ধরতে বলে। সেতুবান বলে, স্যার, আমি কিন্তু ওখান থেকে ফিরে এসেই বাড়ি চলে যাব। সেতুবান তার ডিপার্টমেন্ট থেকে পাওয়া নতুন জিপে করে তার টিম নিয়ে বেরিয়ে পড়ে। পাহাড়ি রাস্তা, আবহাওয়া খারাপ। কিছুক্ষণ পরে তারা হালকা হওয়ার জন্য একটি জায়গায় গাড়ি দাঁড় করায়। তখন সেতুবানের স্ত্রী ফোন করে জানায় তারা হাসপাতালে যাচ্ছে। সেতুবান বলে, আমি একটি কেস নিয়ে আছি, রাতের মধ্যে বাড়ি ফিরবো। এদিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির জন্য রাস্তা ভালোভাবে দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর তারা একটি চায়ের দোকানে দাঁড়ায়। দোকানদারের কাছে জানতে চায় সোলোমনের বাড়ি কোনটা। দোকানদার বলে, আমাদের সোলোমান এই তো এই পাহাড়ের উপরে। আরেকজন এসে বলে, আপনারা সোলোমনকে ধরতে এসেছেন? দ্রুত ধরে নিয়ে যান, ও থাকলেই আমাদের যত সমস্যা। সোলোমনের বাড়িটি পাহাড়ের উপরে হওয়ায় গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয় না, তাই তারা পায়ে হেঁটেই সোলোমনের বাড়িতে যায়। একজনকে ভিতরে পাঠায় চেক করার জন্য, কিন্তু বাড়িতে কেউ নেই। সেতুবান ঘরের ভিতরে যায়, দেখে ঘরে জিনিসপত্র সব এলোমেলো হয়ে পড়ে আছে। ঘরের ভিতরটা দেখলে বোঝা যায় সোলোমন কিছুক্ষণ আগে এখানে ছিল। হয়তো কোনো কাজে বাহিরে গেছে, তাই তারা ঘরের মধ্যে অপেক্ষা করতে থাকে। এদিকে বাহিরে আবার বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষণ পর জানালার ফাঁকা দিয়ে সেতুবান দেখতে পায় সোলোমন ঘরের দিকে আসছে, তাই তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে। কিন্তু সোলোমন ঘরের সামনে জুতোর দাগ দেখে বুঝতে পারে তাকে কেউ ধরতে এসেছে।
পিছন থেকে একজন তাকে ধরতে আসলে সে তার মাথায় আঘাত করে দৌড়ে পালায়। সবাই সোলোমনকে ধরার জন্য দৌড়াচ্ছে। পাহাড়ি রাস্তার মধ্যে বৃষ্টি, তাই দৌড়ানোটা খুবই কষ্টকর। এই দৃশ্যটি আমরা মুভির প্রথমে দেখেছিলাম। কোনোভাবেই সোলোমনকে ধরা যাচ্ছে না। এদিকে সেতুবানের মা কল করে জানায় সুজার ব্যথা উঠেছে, অবস্থা ভালো নয়, ওটিতে নিয়ে যাচ্ছে। সেতুবান বলে আমি খুব তাড়াতাড়ি আসছি মা, বলে ফোনটি রেখে আবার সোলোমনের পিছনে দৌড়াতে থাকে। এক সময় সোলোমন সবার চোখ ফাঁকি দিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। সবাই কম বেশি আহত হয়েছে। তারা পাশের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। সোলোমনকে ধরতে না পারলে সেতুবান ছুটিতে যেতে পারছে না। বিপদ যেন চারদিক থেকেই আসছে। একটি জায়গায় দেখা যায় কিছু লোক মদ খাচ্ছে, তাস খেলছে, একদিকে আবার রান্নাও হচ্ছে। ওইখানে একটি কালো জিপে করে একটি লোক আসে, যার নাম জাবের। জাবের একটি বন্দুক দিয়ে বলে নিরাপত্তার জন্য এটি রেখে দাও। বোঝা যায় তারা কোনো কারণে এখানে লুকিয়ে আছে। এর মধ্য থেকে একটি লোক হালকা হওয়ার জন্য সাইডে গেলে দেখা যায় সোলোমন তার উপর হামলা করে দেয়। একে তো ইউরিন প্রেশার, দ্বিতীয়ত সোলোমনের হামলা। চেইন খোলার আগে প্যান্ট নষ্ট হওয়ার উপক্রম। সোলোমনকে দেখে সবাই তার উপর হামলা করে দেয়। সোলোমন একা, তাই তাদের সাথে মারামারি করে পারছে না। অন্যদিকে সোর্স থেকে খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে আসতে থাকে। যখনই সবাই মিলে সোলোমনকে মারবে তখনই পুলিশ এসে সোলোমনকে উদ্ধার করে। সেতুবান সিআইকে ফোন করে জানায় সোলোমনকে ধরতে পেরেছি, আমরা ফিরে আসছি। অপরদিকে হাসপাতাল থেকে জানানো হয় বাচ্চার পজিশন ভালো নয়, সিজার করা লাগবে। সিজারের সময় 3 ব্যাগ রক্ত লাগবে, তাই যত দ্রুত সম্ভব সে যেন হাসপাতালে চলে আসে। এদিকে সোলোমন গাড়িতে উঠতে চাচ্ছে না। সেতুবানের মাথা গরম হয়ে যায়, তাই সোলোমনকে মারতে মারতে গাড়িতে তুলে। সোলোমনকে নিয়ে থানায় ফেরার পথে রাস্তায় জ্যাম লেগে যায়। জানা যায় সামনে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে আছে। রাস্তা ক্লিয়ার করার চেষ্টা চলছে, কিছুক্ষণ সময় লাগবে। এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই, তাই তারা অপেক্ষা করছে পাশের একটি চায়ের দোকানে। সেতুবান খুব টেনশনের মধ্যে ছিল, তাই সে চা না খেয়ে সোলোমনের সাথে কথা বলে। সোলোমনকে জিজ্ঞেস করে এই পরিস্থিতিতে মারামারি করতে গেলে কেন? সময় মতো আমরা না পৌঁছালে তো তোমাকে মেরে ফেলতো। সোলোমন বলে আমি মরতে যাইনি, আমি খুন করতে গেছি। আমি পেরালের জন্য 4 বছর অপেক্ষা করেছি। এই সুযোগ হারালে আর কখনোই সুযোগ পাবো না। সোলোমনের কথা শুনে কনস্টেবলের কাছ থেকে চাবি নিয়ে সোলোমনের হাতটি গাড়ির সাথে আটকে দেয়, যাতে সে কোনোভাবে পালাতে না পারে। দোকানদার সোলোমনকে চা দিতে গেলে সেতুবান জিজ্ঞেস করে তুমি চেনো একে? সে কাকে খুন করে জেলে গেছে? দোকানদার বলে আপনাদের কাছে সে আসামি হতে পারে, কিন্তু সে আমাদের কাছে আমাদের সোলোমান। 35 বছর আগে পাহাড় ধসে 47 জন মানুষ মারা গিয়েছিল। তার মধ্যে বেঁচে ছিল একটি 6 বছরের শিশু। সেই হচ্ছে আমাদের আজকের সোলোমান। এখান থেকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সোলোমান ও তার বন্ধু একটি গাড়ি নিয়ে নদীর ধারে অপেক্ষা করছে। এই মেয়েটির নাম সীতা। আগামীকাল তার বিয়ে। সোলোমান এসেছে তাকে নিয়ে যেতে, অর্থাৎ তারা পালিয়ে যাচ্ছে। ছোট বোনের সাথে প্ল্যান করে মন্দিরের কথা বলে বাড়ি থেকে বের হচ্ছে। নৌকা নিয়ে অন্য পারে এসে তাড়াতাড়ি তারা উঠে পড়ে গাড়িতে। এদিকে সীতার মামা ও সীতার বাবা একটি নৌকা নিয়ে এপারে আসে কিছু মালা নেওয়ার জন্য। তাদেরকে দেখে সোলোমনের গাড়ি চালু করে, কিন্তু গাড়ি কিছুতেই চালু হয় না। তারা গাড়ি দেখে গাড়ির কাছে আসে, মনে করে পাত্রপক্ষ হবে হয়তো। সীতার বাবাকে দেখে কাপড় দিয়ে সোলোমন সীতাকে ডেকে দেয়। সোলোমন জানায় তাদের গাড়ির স্টার্ট হচ্ছে না, তাই সে তার বাবা এবং মামাকে গাড়ি ধাক্কা দিতে বলে, অর্থাৎ নিজের অজান্তেই মেয়েকে পালিয়ে যেতে সাহায্য করে। পরদিন সবকিছু জানাজানি হলে সীতার বাবা থানা যায়। সোলোমান ও সীতাকেও থানায় ধরে আনা হয়। তারা যেহেতু বিবাহ উপযুক্ত, তাই পুলিশ তাদের সাপোর্ট করে। সোলোমান খ্রিস্টান আর সীতা হিন্দু, তাই সীতার বাবা কিছুতেই তার মেয়েকে সোলোমানের সাথে বিয়ে দেবে না। এক পর্যায়ে নিজের মেয়ের সাথে সব সম্পর্ক ত্যাগ করে বাবা পুলিশ স্টেশন থেকে চলে যায়। বাবা চলে যেতে একজন লোক থানায় আসে। এর সাথেই সীতার বিয়ে হওয়ার কথা ছিল। এর নাম বারদোয়ান। সে একজন পুলিশ কনস্টেবল। সোলোমান তাকে বিনয়ের সাথে বলে দেখুন, আপনার সাথে সরাসরি দেখা করা আমার সাহসী হচ্ছিল না। আর যাই হয়েছে এর জন্য আমাদের সাথে দয়া করে আর ঝামেলা করবেন না। বারদোয়ান হাসি মুখে বলে আরে না, যা হয়েছে বলে যাও। ভালো যে বিয়ের আগে পালিয়েছে, বিয়ের পরে পালালে আমি কি করতে পারতাম? সোলোমান একটু সামনে গেলে বারদোয়ান সীতাকে বলে এমন কি আছে যার মধ্যে, যা আমার মধ্যে নেই? বারদোয়ানের ইঙ্গিতটা ভালো ছিল না। সীতা একটু বিব্রত ফিল করে। ওই দিন চার্চের মধ্যে খ্রিস্টান রীতিতে সোলোমান ও সীতার বিয়ে হচ্ছিল। এর মধ্যেই জাবের তার দলবল নিয়ে আসে। তারা বলে চার্চের মধ্যে অন্য ধর্মের কোনো মেয়ের সাথে বিয়ে হতে পারবে না, তাই তারা চার্চের মধ্যে বিয়ে হতে দেবে না। চার্চের ফাদার কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু সোলোমান চায় না কেউ তাদের বিয়ে নিয়ে প্রশ্ন করুক। তাই তারা চার্চের বাইরে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা পূর্ণ করে। বিয়ের পর সীতাকে নিয়ে সোলোমান তাদের স্বপ্নের ছোট্ট বাড়িতে যায়। এটা হচ্ছে সীতার জন্য একটি সারপ্রাইজ। সোলোমান আগে থেকেই তাদের স্বপ্নের বাড়িটি সাজিয়ে রেখেছে। দুজনে মিলে সাজানো গোছানো বাড়িতে সংসার শুরু করে। তারা যার যার ধর্ম পালন করে।
কিছুদিন পরে সোলোমান জানতে পারে সে বাবা হতে চলেছে। হাসি মুখে দিন কাটতে থাকে। এর মধ্যেই তাদের ঘরে জন্ম নেয় একটি ফুটফুটে কন্যা সন্তান। মেয়েটির নাম রাখা হয় লাচ্চু। বাবা মায়ের সাথে মেয়েটি বড় হতে থাকে। মেয়েটি অনেক কিউট হয়েছে। এরপর একদিন শ্বেতা জানায় তার বোন আনিকা ফোন করেছিল, সামনে আনিতার বিয়ে, হয়তো তাদেরকে ইনভাইট করা হবে। সোলোমান বলে, মনে হয় করবে না, তবু আমরা অনুষ্ঠানের আগের দিন ওখানে পৌঁছে যাব। শ্বেতা বলে, দাওয়াত ছাড়াই চলে যাবে? সোলোমান বলে, তোমার বিয়েতেও তো দাওয়াত ছাড়াই গিয়েছিলাম। তারপর দেখা যায় সোলোমান ও তার বন্ধু বাইক নিয়ে কোথাও যাচ্ছে। এমন সময় সামনে দিয়ে একটি পুলিশের জিপ চলে যায়। এখান থেকে আবার প্রেজেন্টে নিয়ে আসা হয়। সোলোমান বলে, স্যার, হাতে খুব ব্যথা পাচ্ছি। তাই সে তুবান গাড়ি থেকে হাত খুলে হ্যান্ডকাপ লাগিয়ে দেয় আর সোলোমানকে হালকা করাতে নিয়ে যায়। সে তুবান হাসপাতালে ফোন করেছিল, কিন্তু নেটওয়ার্ক না পাওয়ায় ফোন যাচ্ছিল না। হঠাৎ পিছনে ফিরে দেখে সোলোমান নেই। তখন কি আর তার আত্মা থাকে? এদিক ওদিক খুঁজতে থাকে সোলোমানকে। কিছুক্ষণ পর পিছন থেকে সোলোমান বলে, স্যার, এবার চলুন। বলেছিলাম না আমি পালাবো না? সেতুবান বলে, তোমার বলা স্টোরিতে তেমন কিছু দেখতে পাচ্ছি না যার জন্য তোমার খুন করা লাগলো। সোলোমান বলে, কারো জীবনে সমস্যা আসতে খুব বেশি সময় লাগে না স্যার। এখানে দেখা যায় ওই জিপে বরদোয়ান ছিল। সলোমনের দিকে তাকিয়ে সে চলে যাচ্ছিল। সেতুবান জানতে চায়, তবে কি সমস্যার মূল কারণ ছিল বরদোয়ান? এখান থেকে আবার ফ্ল্যাশব্যাক। দেখা যায় সোলোমন তার মেয়ে লাচ্চুকে নিয়ে বাসায় যাচ্ছে। পথে একটি চেকপোস্ট, পুলিশ একটি বাইক চেক করছিল। বারদোয়ান সোলোমনকে দেখে থামায়, বলে তার এখানে পোস্টিং হয়েছে। মেয়েকে তার নাম জিজ্ঞেস করে। এরপর বলে, তুমি যদি ওকে কেড়ে না নিতে তবে এই বাচ্চা আজ আমার হতো। আমার প্রতিদানের কথা বলো না। আর হ্যাঁ, হেলমেট লাগিয়ে গাড়ি চালাবে। সোলোমন বাইক নিয়ে সোজা চার্জে যায়। বড়দিন উপলক্ষে চার্জে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। চার্চের ফাদার বলে, আজ লাচ্চুকে তারা অনুষ্ঠানে একটি অ্যাঞ্জেলের রূপ দেবে। এদিকে বাড়িতে সীতা রান্না করছিল। সোলেমান বাসায় এসে জানায় আজ তাদের মেয়ে পরী সাজবে। তাই তারা প্ল্যান করে দোকানে যাবে পরীর কস্টিউম কিনতে। তারপর বলে, ওই পুলিশ অফিসারের সাথে দেখা হয়েছিল, তার এখানেই পোস্টিং হয়েছে। ওই যে সে, যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল। সে না থাকলে আজ 500 টাকা ফাইন দেওয়া লাগতো। সীতা বারদোয়ানের কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। চার্চে বড়দিনের অনুষ্ঠানে নিরাপত্তার জন্য থানা থেকে একটি টিম পাঠানো হয়। তার মধ্যে বারদোয়ানও ছিল। বারদোয়ান দেখে সীতা উপরে কাজ করছে। সে সীতাকে সাথে কথা বলতে চায়। বারদোয়ান সীতাকে বলে, আজ যার মন্দিরে থাকার কথা সে চার্চে এসেছে বড়দিনের অনুষ্ঠান পালন করতে। সীতা উত্তর দেয়, চার্চ হোক বা মন্দির, সবকিছু মানুষের জন্যই। সীতা সোলোমানকে ডাকে। সোলোমান এসে জিজ্ঞেস করে, ওই দিন মনে ছিল না স্যার, তা আপনি বিয়ে করেছিলেন? বারদোয়ান বলে, হ্যাঁ করেছিলাম, কিন্তু এখন ডিভোর্সের চেষ্টা করছি। যখন আমরা কোনো কিছু চাই কিন্তু তা না পাই, তখন অন্য কিছু দিয়ে অ্যাডজাস্ট করতে একটু সমস্যাই হয়। তারপর কনস্টেবল বারদোয়ানকে জিজ্ঞেস করে, স্যার, এদেরকে চিনেন? বারদোয়ান বলে, হ্যাঁ, কিছু পুরনো হিসাব আছে। বিকাল গড়িয়ে রাত হয়, অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। সীতা লাচ্চুকে তৈরি করছে, সোলেমান খাবারের দিকটা সামলাচ্ছে। এদিকে লাচ্চু একটি কানের ফুলের কথা বলে, তাই সীতা বাহিরে যেতে চায় কানের ফুলের জন্য, কিন্তু তার পথ আটকে দাঁড়ায় বারদোয়ান। বারদোয়ান বলে, আমি তোমার জীবন থেকে চলে এসেছি, আমাকে 5 মিনিট সময় দিতে পারবে না? আমার কিছু কথা আছে তোমার সাথে। সীতা কোনো কথা শুনতে চাচ্ছিল না। সীতা বের হয়ে যেতে চাইলে বারদোয়ান তার হাত চেপে ধরে। তখন সোলোমান চলে আসে। সীতার সাথে বারদোয়ানের জোরাজুরি করতে দেখে বারদোয়ানকে আটকায়। তখন বারদোয়ান সোলোমানকে একটি চড় মারে। সোলোমান ও ছেড়ে দেওয়ার নয়, বারদোয়ানের সাথে মারামারি লেগে যায়। অনুষ্ঠানে সবার সামনে মারামারি হচ্ছিল। এক পর্যায়ে এসআই তাদেরকে থামায়। বারদোয়ান বলে, তার বউ আমার পূর্ব পরিচিত, তার সাথে কথা বলতেই ভুল বুঝে সে আমাকে এমনটা করে। এসআই বলে, এভাবে আচমকা কেউ কথা বলে? বারদোয়ান সবার সামনে অপমানিত হয়। বারদোয়ান বলে, স্যার, আমার বাসা থেকে কল এসেছিল, আমি কি যেতে পারি? এসআই বলে, তাই ভালো, যাও, কাল দেখা হবে। অনুষ্ঠান শুরু হয়েছে। অ্যাঞ্জেলদের সাজিয়ে আনা হয়েছে। সীতা আর সোলোমানের মনে পড়ে লাচ্চুর কথা। লাচ্চুকে খুঁজতে অ্যাঞ্জেলদের মাঝে যায়, কিন্তু লাচ্চুকে খুঁজে পায় না। কেউ বলতেই পারছে না লাচ্চু কোথায়। তারা দুজন তো খুঁজেই চলেছে। তারা গ্রিন রুমেও যায়, ওইখানেও লাচ্চুকে পায় না। লাচ্চুকে কোথাও না পেয়ে তারা পুলিশ স্টেশনে যায়। পুলিশ জানতে চায়, সব জায়গায় খোঁজা হয়েছে? সোলোমানের বন্ধু বলে, লাচ্চু একা কোথাও যায় না স্যার, আর এখানে তো তার কোনো আত্মীয় স্বজনও নেই। পুলিশ বলে, তোমরা যাও, আমরা খুঁজছি, কোনো খবর পেলে জানাবো। তারা থানা থেকে বের হয়ে যায়। সীতাকে একজন সিস্টারের সাথে বাড়ি পাঠিয়ে দেয়। সোলোমান আর তার বন্ধু চার্চের আশপাশের এলাকাগুলো খুঁজতে থাকে। কোথাও না পেয়ে আবার চার্চে ফিরে আসে। গ্রিন রুমে লাচ্চু সবকিছু পড়ে আছে, শুধু লাচ্চু নেই। কবরস্থানের গেটে দাঁড়িয়ে ওকে দিয়ে দেখছিল সোলোমান। তখন ফাদার তাকে ডেকে পাঠায়। ফাদার জানায় কোনো খোঁজ পাওয়া যায়নি, সবাই চেষ্টা করছে। সীতা বাড়িতে একা, তোমার এখন তার কাছে থাকা উচিত। তুমি বাড়ি যাও, আমরা কোনো খোঁজ পেলেই তোমাকে জানাবো। সোলোমান বাড়ি ফিরে আসে।
মেয়েকে হারিয়ে মা তখন আহাজারি করছে। বাড়ির উঠানে এদিক ওদিক করতে করতে সকাল হয়ে যায়। সোলোমনের বন্ধু এসে জানায় চার্চের পিছনে পাহাড়ের ডালে কিছু একটা পাওয়া গেছে। চলো না আমরা একটু দেখে আসি। তারা দুজনে ওখানে যায়। অনেক মানুষের ভিড়, পুলিশও এসেছে। পাহাড়ের ডালে একটি কালো পলিথিনে লাচ্চুর দেহ রেখা আছে। মেয়ের মরা মুখ দেখে সোলোমন কান্নায় ভেঙে পড়ে। একজন বাবার কাছে এর চাইতে কষ্টকর কি হতে পারে। সব শুনে সবাই চুপ হয়ে যায়। কারো মুখে কোনো কথা নেই। এর মধ্যে সেতুবানের মা ফোন করে জানায় তার মেয়ে হয়েছে। পিতা হওয়ার আনন্দে তার মুখে ফুটে ওঠে। সবাই সেতুকে কংগ্রেস করে। সেতুবানের ভাই ছবি পাঠায়, সে সবাইকে ছবি দেখাচ্ছে। কতটা আনন্দ তার আজ। হঠাৎ তার সোলোমানের কথা মনে পড়ে। সব আনন্দ মিলিয়ে যায়। আবার ফ্ল্যাশব্যাক। লাচ্চুর বডিটা উদ্ধার করে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পোস্টমর্টম শেষে ডাক্তার পুলিশকে সব জানায়। এসআই সোলোমনের সামনে ফাদারকে বলে যে মাথায় বড় ধরনের আঘাতে সে মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগে তাকে দর্শন করা হয়েছে। সোলোমন শুনেই অবাক হয়ে যায়, ভাবতে থাকে কোন মানুষরূপী পশু এই কাজটি করলো। এদিকে বর্ধমান এসে বডিটি রিলিজ করার পারমিশন চাচ্ছে। ফর্মালিটি পূরণ করে সোলোমন নিজ কাঁধে করে লাশটি বাড়িতে নিয়ে যায়। মেয়ের মরাদেহ দেখে মায়ের কান্নায় বুক ফেটে যাচ্ছে। ধর্মীয় রীতিনীতি মেনে লাচ্চুর বডিটি চার্চের পাশেই কবরস্থ করা হয়। এসআই এর সন্দেহ তখন বর্ধমানের দিকে, বারবার তার দিকে তাকাচ্ছে। এসআই একটি টিম নিয়ে সোলোমানের বাড়িতে যায়। সোলোমানকে বলে আমরা কোনো এভিডেন্স পাচ্ছি না, তোমার কি কাউকে সন্দেহ হয়? পাশে এবার দোয়ান দাঁড়িয়ে। সোলোমান বলেন না স্যার। এসআই লাচ্চুর মায়ের সাথে কথা বলতে চায়, কিন্তু সোলোমান বলে সে এখন স্টেটমেন্ট দেওয়ার মতো পরিস্থিতি নেই, সময় লাগবে। বর্দোয়ান এসআইকে বলে স্যার সমস্যা নেই, আমি পরে এসে স্টেটমেন্ট নিয়ে যেতে পারবো। এসআই তখন অন্যান্য পুলিশদের বলে সীতার স্টেটমেন্ট নিয়ে পরে আসবে। শুধু বর্দোয়ানকে নিয়ে বের হয়ে যায়। তারা দূরে একটি পাহাড়ের কাছে যায়। এসআই বলে বর্দোয়ান তুমি কোথায় ছিল ওই দিন রাতে যেদিন বাচ্চাটিকে খুন করা হয়েছিল? বর্দোয়ান বলে সে বাড়িতে ছিল। এসআই বলে আমি খোঁজ নিয়েছি আর জানতে পেরেছি তুমি বাড়িতে ছিলে না। এসআই গাড়ি থামাতে বলে। গাড়ি থেকে নিচে নেমে বলে বাচ্চার মৃত্যুর পর আমি তোমার মাঝে ভয় দেখতে পাচ্ছি। বর্দোয়ান বলে এসব কি বলছেন স্যার? এসআই বলে তুমি ছাড়া এই শহরে সলোমনের আর কোনো শত্রু নেই, সবাই তোমাকে সন্দেহ করছে। জানি না তারা তোমার সাথে কি করবে, তাই তুমি 1 সপ্তাহের ছুটিতে যাও। আর ইনভেস্টিগেশনে যদি তোমার কোনো সম্পৃক্ততা পাই, তবে আমি বলে যাব তুমি আমার কলিগ। মাত্র 6 বছরের একটি মেয়েকে খুন করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। তারপর বারদোয়ানকে রেখে এসআই গাড়ি নিয়ে চলে যায়। এসআই সব জায়গায় তদন্ত শুরু করে, বিভিন্ন জায়গা থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করতে থাকে। এদিকে বারদোয়ানকে ওই স্পটে দেখা যায়, চারদিকে তালাশ করছে। হঠাৎ জুতোর নিচে কিছু একটা ভাঙার শব্দ হয়। সে হাত দিয়ে দেখে এটি একটি ইঞ্জেকশনের খালি বোতল। আরও খুঁজে পাশে একটি সিরিঞ্জও পাওয়া যায়। বারদোয়ানের তখন মনে পড়ে ওইরকম ইঞ্জেকশন সে কোথাও দেখেছিল। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিন চেকপোস্টে দুটি ছেলেকে হেলমেটের জন্য আটকানো হয় এবং লাইসেন্স দেখতে চাওয়া হয়। একটি ছেলে লাইসেন্স বের করার সময় ওই রকম একটি ইঞ্জেকশন নিচে পড়ে যায়। এটি সাধারণ কোনো ইঞ্জেকশন নয়, এটি এক ধরনের ড্রাগস। তখন অন্য একটি পুলিশ এসে তাদের ছেড়ে দেয়, বলে তারা তার পরিচিত একজনের ছেলে। বারদোয়ান এতক্ষণে একটি ক্লু পেয়েছে। বারদোয়ানের আরও মনে পড়ে ওই দিন চার্চে সোলোমনের সাথে মারামারির আগে তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। ওই সময় চার্চের পিছনে এই ছেলে দুটিকে দেখেছিল। এবার দুজনকে থানায় নিয়ে আসে। এসআই বলে সব এভিডেন্স তোমাদের বিরুদ্ধে। তোমাদের কলেজ থেকেও আমার কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। শুধু জানতে চাই ওই দিন রাতে কি হয়েছিল। তারা বলতে চাচ্ছিল না। তখন বারদোয়ান বলে স্যার আমি ওদের জিজ্ঞাসাবাদ করছি, এটি প্রমাণ করা আমার জন্য খুবই জরুরি। বারদোয়ান দুজনকে সেলের মধ্যে নিয়ে যায়। এখানে দেখা যায় বারদোয়ান কবরস্থানে গিয়েছিল, সেখানে লাচ্চুর পোশাকের ছেঁড়া অংশগুলো পেয়েছে। বারদোয়ান এদের পেটাতে শুরু করে। তুমুল পিটুনির পর পিটুনি সহ্য করতে না পেরে বারদোয়ানের পায়ে ধরে বলে স্যার আর মারবেন না, আমরা সব বলছি। তখন দেখা যায় ওই দুজন চার্চের পিছনে যাচ্ছে। লাচ্চু রুমে একা, তাই লাচ্চু বাহিরে আসে। দুজন তখন কবরস্থানে বসে ড্রাগস নিচ্ছিল। লাচ্চুকে বাহিরে একা দেখতে পেয়ে পশুগুলো লাচ্চুর কাছে যায়। তখন পিছন দিক থেকে একজন তার মুখ বন্ধ করে কবরস্থানের দিকে টেনে নিয়ে যায়। এরপর দুজনে মিলে বাচ্চাটিকে ধর্ষণ করে। তখন অবশ্য সুলেমান কবরস্থানে উঁকি দিয়ে দেখছিল, কিন্তু সে কিছুই দেখতে পায়নি। ধর্ষণ শেষে তারা লাচ্চুকে একটি পলিথিনে মুড়িয়ে পাহাড়ের ঢালে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সেখানে বসে আবার ড্রাগস নেয়। বারদোয়ান এসআইকে এসে জানায় ধর্ষণ শেষে তারা তাকে রাবার বাগানে ছুঁড়ে ফেলে দেয়। তখন পাথরের আঘাতে লাচ্চুর মৃত্যু হয়। ওই রাতে আমি কিছু করিনি স্যার। ওই রাতে যদি আমি ঝামেলা না করতাম, তবে সুলেমান তার মেয়ের কাছেই থাকতো। আমার জন্যই সব হয়েছে। এজন্য আমার নিজেকে দোষী মনে হচ্ছিল। তাই আমার চেহারায় ভয় দেখতে পেয়েছেন আপনি। তবে সেদিন তা ভয় ছিল না, ছিল তা লজ্জা। এর মধ্যে জাবের তার দলবল নিয়ে পুলিশ স্টেশনে চলে এসেছে, কারণ দুজনের মধ্যে একজন তারই ছেলে। তারা এসআইয়ের সাথে ভিতরে চলে যায়। এরপর চায়ের দোকানদার বলে কেস হয়েছিল, তথ্য প্রমাণ অপরাধীর পক্ষেই ছিল। তারা তথ্য প্রমাণ পরিবর্তন করে দিয়েছিল। এ কাজে পুলিশ তাদের সাহায্য করেছে। কোর্টে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় আদালত দুজনকে মুক্তি দিয়ে দেয়।
এসব দেখে সোলোমান ও সীতা অবাক হয়ে শুধু কাঁদছে। এ কেমন বিচার ব্যবস্থা? সবাই তখন সোলোমান ও সীতার সামনে গিয়ে আনন্দ করছে। তাদের আনন্দ দেখে সীতা সোলোমানকে বলে, এদের খুন করা উচিত, আর তুমি এদের খুন করবে। তারা চলে যাচ্ছিল, ভারী বৃষ্টিপাত হচ্ছিল। সোলোমান দৌড়ে পাশে ডাবলার একটি দা নিয়ে একজনের পেটে ঢুকিয়ে দেয়। সবার সামনে কুপিয়ে কুপিয়ে তার হত্যা করে। এই দৃশ্য দেখে জাবেরের ছেলে সোলোমানের হাত থেকে বাঁচতে পালাচ্ছে। সোলোমান তাকে ধরতে যাচ্ছিল, তখন সবাই সোলোমানকে ধরে ফেলে। এরপরই সোলোমানের জেল হয়। এই হচ্ছে সোলোমানের জেলে যাওয়ার পিছনের ঘটনা। সেতুবান তখন জানতে চায় সীতা কোথায়। সোলোমান বলে সে একটি আশ্রমে আছে। সেতুবান বলে, পেরালে সীতার সাথে দেখা করতে যাওনি? সোলোমান বলে, না, ওয়াদা করেছিলাম আমার মেয়ের খুনিদের না মেরে আমি ওর সামনে যাব না। এখনও একজন বাকি আছে। সেতুবানের তখন মনে পড়ে সোলোমানকে গাড়িতে ওঠানোর সময় সোলোমান জাবেরের ছেলের দিকেই তাকিয়েছিল। এদিকে রাস্তা পরিষ্কার হয়ে গেছে, গাড়ি চলাচল শুরু করেছে। এখন তাদের যাবার পালা। সেতুবান বলে, আমি তোমার পরিস্থিতি বুঝতে পেরেছি, কিন্তু দেশে কোর্ট আছে, আইন আছে এদের সাজা দিতে। সোলোমান জানতে চায়, তবে কোন কোর্ট আমার মেয়ের খুনিদের সাজা দিয়েছিল? আমার মেয়ে যে ন্যায় বিচার পাওয়ার কথা ছিল, তা আজ আপনার জন্য পাচ্ছে না। সেতুবান বলে, কাউকে খুন করতে সাহায্য করা পুলিশের কাজ নয়। কনস্টেবলকে বলে গাড়িতে তুলতে। সোলোমান সেতুবানের হাত ধরে বলে, স্যার, আজকের দিনটি আমায় একটু সুযোগ দিন। আমি আজ মিস করলে এই সুযোগ আর পাবো না। সেতুবান হাত ছাড়িয়ে চলে যায়। সোলোমান বলে, স্যার, আপনারও তো এখন একটা মেয়ে হয়েছে। সেতুবান গাড়ি স্টার্ট করে বের হয়। তারা সোলোমানকে থানায় রেখে কাল কোর্টে চালান করবে। থানায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। সেতুবান তখন বাড়ি চলে যাবে। সেতুবান তার বাচ্চার জন্য কেনা কাপড় নিয়ে সোলোমানের কাছে যায়। গিয়ে বলে, সোলোমান, আমি আমার বাচ্চার জন্য কিনেছি। তুমি যা 35 বছরে হারিয়েছ, আমি তা 42 বছরে পেয়েছি। বাচ্চা না থাকার কষ্ট আমি ভালোভাবেই বুঝি, কিন্তু তুমি যদি বাকি লোকটিকেও খুন করো, তবু তোমার হারানো মেয়েকে খুঁজে পাবে না। সোলোমান কথার কোনো উত্তর দেয় না। সেতুবান থানা থেকে সোজা কোয়ার্টারে যায়, জিনিসপত্র গুছিয়ে একটি চাবি নিয়ে বের হয়ে। এরপর দেখা যায় সেতুবান হসপিটালে পৌঁছে গেছে। মেয়েকে দেখা মাত্রই কোলে তুলে নেয়। আজ তার আনন্দের শেষ নেই। তার মা বলে 13 তারিখে নাম রাখার অনুষ্ঠান। সেতুবানের ভাই বলে, তুমি কি থাকতে পারবে, নাকি অনুষ্ঠান থানায় গিয়ে করব? বাবির কাছে জানতে চায় বাচ্চার কি নাম রাখা হবে। সোজা বলে, ওই দায়িত্ব ওর বাবার উপরই দিয়েছি। এর 15 দিন পর সেতুবানের ছুটি শেষ হয়। সেতুবান সিআইয়ের সাথে দেখা করতে এসেছে। বাবা হওয়ার ফুর্তিতে সবাইকে ট্রিট দিতে কোয়ার্টারে পার্টি হবে আজ। সেতুবান কারাগারে যায় সোলোমানের সাথে দেখা করতে। সোলোমান জানতে চায়, আপনি এখানে কি করছেন স্যার? সেতুবান বলে, তোমার সাথে দেখা করতে ইচ্ছে হলো। সোলোমান সেতুবানের মেয়ের কথা জানতে চায়। সেতুবান তার ফোন বের করে মেয়ের ছবি দেখায় সোলোমানকে। সেতুবান বলে, সোলোমান, আমি জানি তোমার মনে কি চলছে। তুমি যাই করো না কেন, তুমি কিছুই ফিরে পাবে না যা তুমি হারিয়েছ। তাই এখন থেকে তোমার মনে থাকা প্রতিশোধ ভুলে যাও। আমাদের জীবনে আমাদের অজান্তে খোদা অনেক কিছু করে দেয়। সেতুবান একটি পত্রিকা দিয়ে বলে, তুমি এবার নিশ্চিন্তে সীতার সাথে দেখা করতে পারো। সোলোমান পত্রিকায় দেখে ওই ছেলেটির বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। সোলোমান বলে, 4 বছর হলো আমি জেলে আছি। খোদা কোনো উপকারই করে দেয়নি। যদি করে থাকে তবে তা একজন মেয়ের বাবা, তাই নয় কি স্যার? এখানে দেখা যায় সেতুবান বাড়িতে যাওয়ার আগে পুরনো জিপটি নিয়ে জাবেরের ছেলেকে মেরে দেয়। ছেলেটি নিচে পড়ে গেলে সেতুবান তার উপর দিয়ে গাড়ি তুলে তাকে পিষে হত্যা করে। সেতুবান সোলেমানের হয়ে তার মেয়ে হত্যার প্রতিশোধ নিয়েছে, আর তা সোলেমান বুঝতে পেরেছে। সেতুবান কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। কয়েক বছর পর সোলোমান মুক্তি পেয়েছে। সে অটোতে করে একটি আশ্রমে এসেছে। খবর পেয়ে সীতা তার কাছে আসে। স্বামী স্ত্রী দুজনেই আবেগে কান্না করে। তারা আবার এক হলো, কিন্তু তা লাচ্ছুকে ছাড়া। সন্তান হারিয়ে বেঁচে থাকা যেন একজন বাবা মায়ের কাছে নরকের মতোই। যারা মুভিটি আমার সাথে শেষ পর্যন্ত দেখেছেন, আশা করি তারা ভালো লেগেছে বলেই দেখেছেন। তাই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আপনার ফিলিংস শেয়ার করে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।